नमस्ते यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। मंचे उपविष्ट आमादेर रामकृष्ण मिशन शारदापीठ नामक जे একটি বলতে পারেন মেগা সেন্টার আছে বেলুড় মঠের কাছে। সেই কেন্দ্রটির প্রধান স্বামী শুকদেব আনন্দজি মঞ্চে উপস্থিত রয়েছেন অত্যন্ত মাননীয় এবং বলবো শ্রদ্ধেয় শ্রী সুবীর সেন মহাশয়, যিনি পিএমসি রাবার কেমিক্যালস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর নির্দেশক। এদেরই বদান্যতায় আজ আমরা এখানে সমবেত হয়েছি এবং আমাদের বিখ্যাত কলেজ, বাংলার অন্যতম শ্রেষ্ঠ নয়, শুধু সারা ভারতের অন্যতম শ্রেষ্ঠ কলেজ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, সেই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের সেকেন্ড ক্যাম্পাস সম্ভব হয়েছে। রয়েছেন মঞ্চে আমাদের প্রাক্তন অধ্যাপক এবং প্রাক্তন ছাত্র প্রাক্তনী অধ্যাপক তপন ঘোষ মহাশয়, যিনি প্রাক্তনী বিদ্যা মন্দিরে রয়েছেন প্রাক্তনী সংস্থা, সেই সংস্থার সম্পাদক এবং আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার একটা স্টেটমেন্ট আছে, আমি বলি যে এ মঙ্ক ইজ পোস্টেড আউট, এ টিচার superannuates, but most permanent and long-living entity is the ex-student. He remains an ex-student till the last breath of his life. He never retires during his lifetime. সেজন্য প্রাক্তনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এবং তার সম্পাদক, তাকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং জীবনে সাফল্য জানাই, সাফল্যের কামনা করি। আমি অভিনন্দন শুভেচ্ছা অবশ্যই জানাবো শ্রী সুবীর সেন মহোদয়কে, তার কারণ ওরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, স্বাভাবিকভাবেই আজকে এটি সম্ভব হয়েছে। আমাদের মঞ্চে রয়েছেন বিদ্যা মন্দিরের অত্যন্ত কৃতি যশস্বী অধ্যক্ষ আমাদের মহাপ্রাজ্ঞানন্দজি। এছাড়াও এখানে রয়েছেন সন্ন্যাসীবৃন্দ, কৃতি অত্যন্ত শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ, স্বামীজির ফৌজ। তার মধ্যে আমি এই কয়েকটি নাম অবশ্যই উল্লেখ করব। স্বামী বেদাতীতানন্দজি, স্বামী বেদাতীতানন্দজি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। বিশেষ করে এই যে তরুণরা রয়েছে, তরুণ প্রজন্ম রয়েছে, সেই তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তিনি একটি উজ্জ্বল ব্যক্তিত্ব, বলাই বাহুল্য। আরও রয়েছেন স্বামী মহাবিদ্যানন্দজি, শান্তেশ আনন্দজি, রয়েছেন বিদ্যা মন্দিরের অধ্যাপক মণ্ডলী এবং এখানকার ক্যাম্পাস ইনচার্জ স্বামী উমাপদানন্দজিকে আমি আগাম শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ঠাকুরমা স্বামীজির ইচ্ছাতেই ক্যাম্পাস হয়েছে। ঠাকুরমা স্বামীজি
তারাই এই ক্যাম্পাস চালাবেন। আমরা হচ্ছি ইনস্ট্রুমেন্ট, যন্ত্রমাত্র। স্বাভাবিকভাবেই এই যে তরুণ সন্ন্যাসী উমাপদানন্দজি, ওকে আমি অগ্রজের উপদেশ হিসেবে বলবো যে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা সারদা এটি চালাচ্ছেন। মনে রাখতে হবে কথা, আমরা শুধু যন্ত্রমাত্র, এবং ওরাই এটি করছেন। তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি। তো স্বাভাবিকভাবেই এই যে পার্সপেক্টিভ, এই যে দৃষ্টিকোণ, এই যে দৃষ্টিভঙ্গি, সেটি মজ্জাতে ঢুকিয়ে দিতে হবে। স্বামী শারদানন্দজি বলেছিলেন 1926 সালে রামকৃষ্ণ মিশনের প্রথম কনভেনশনে, কি বলেছিলেন? Blessed are we that he has chosen us the instrument. But mind you, if you can't act up to his expectation, rise up to his expectation, he will not hesitate to throw you into the gutter and choose new instrument for himself. স্বাভাবিকভাবেই শ্রীরামকৃষ্ণের পূজা, স্বামী বিবেকানন্দের পূজা, এই পূজাটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে, ভক্তির সঙ্গে করতে হবে। এবং এর কি প্রমাণ আমি ভক্তির সঙ্গে করছি কিনা, সতর্কতার সঙ্গে করছি কিনা, আমি সত্যি সত্যি প্রভুর পাদপদ্মে, এই যে সারাদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত আমি কাজ করছি, সেটি প্রভুর পাদপদ্মে একটি অত্যন্ত পবিত্র, অত্যন্ত প্রিয় আমার পুষ্প সমর্পণের মতো। এটি কি করে হচ্ছে, কি টেস্ট তার, সেই টেস্টটি জানতে হবে। সেটি সন্ন্যাসীর জন্য প্রয়োজন, গৃহীর জন্য প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ কেম neither for the householders nor for the sannyasis. Ramakrishna came for those who earnestly seek him. শ্রীরামকৃষ্ণকে যে চায়, সে সন্ন্যাসী হোক আর গৃহী হোক, তার জন্যই শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। তো যখন দিনান্তে আমরা কাজের পরে ধ্যান করতে বসি, তখন যদি মনে আনন্দ থাকে, তাহলে কাজটি ঠাকুরের কাজ হয়েছে। আর যদি মানটি খারাপ থাকে, বিষণ্ণ থাকে, তাহলে বুঝতে ওটি ঠাকুরের কাজ হয়নি, ওটা নিজের কাজ হয়েছে। তো এইটি আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রত্যেক সাধু ব্রহ্মচারী ভক্তকে মনে রাখতে হবে। আমি মূল প্রসঙ্গে যাওয়ার আগে অধ্যক্ষের অনুমতি নিয়ে আমি বলতে চাই কি একটা কথা, যে রামকৃষ্ণ মিশন ছিল না। আপনারা চলুন 1886 সালে 16ই আগস্ট, বা ভারতীয় মতে 15ই আগস্ট, সেই দিনটির দিকে, বর্ষণ ক্লান্ত একটি দিন, বর্ষণ ক্লান্ত সন্ধ্যা, শ্রীরামকৃষ্ণ মহাসমাধিতে প্রবেশ করেছেন। শ্রীরামকৃষ্ণের যারা রয়েছিলেন, ছিলেন তখন কলকাতায়। আমরা দেখতে পাই কিছুদিন আগে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব হয়েছিল, 150 জন এসেছিলেন। অতএব কলকাতায় শ্রীরামকৃষ্ণের অনুগামী অন্তত পক্ষে 200 জন ছিল বলে আমরা অনুমান করতে পারি। তারা অনেকেই মুহ্যমান, বাউল এলে এই মহাজীবনের শুরু হলো 50 বছর আগে, 50 মাইল দূরে কামারপুকুর নামের এক অখ্যাত পল্লীতে। বাউল এলেন, গাইলেন, নাচলেন, কেউ চিনলে কেউ চিনলে না। নিঃশেষে এই 50 বছরের মহাজীবন ধূম্রাকারে চলে গেল আকাশের দিকে, নীলিমার দিকে, অনন্ত নীলিমার দিকে। আক্ষেপ করছেন, রোদন করছেন, অশ্রু বিসর্জন করছেন, ভেবেছেন শ্রীরামকৃষ্ণ অধ্যায় শেষ। কিন্তু দুজন ভেবেছিলেন যে অধ্যায় শেষ নয়, অধ্যায়ের শুরুবাত। সেটি কে?
অবশ্যই আমাদের মা ঠাকুর, মা সারদা দেবী। মা সারদা দেবী অশ্রু বিসর্জন করেছিলেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে সবসময় মনে হয় যে মা সারদা দেবী অশ্রু বিসর্জন করেছিলেন লোকাচারের জন্য। কিন্তু তিনি বলেননি আক্ষেপ করে যে শ্রীরামকৃষ্ণ কোথায় গেল গো, আমার স্বামী কোথায় গেল গো, আমার জীবন সঙ্গী কোথায় গেল গো, আমার জীবন দেবতা কোথায় গেল। তিনি বলেছিলেন আমার কালী কোথায় গেল। তারপর আমরা কি দেখতে পাই, নরেন্দ্রনাথ তিনি জানতেন যে শ্রীরামকৃষ্ণ অধ্যায়ের সবেমাত্র শুরুবাত। আমরা দেখতে পাই সে মহাশ্মশানে কাশীপুরে, আমি আগেই বলেছি বসন্ত সন্ধ্যা, শ্রীরামকৃষ্ণের এই যে মর্ত শরীর, সেই শরীরে অগ্নিসংযোগ করা হলো। সেই অগ্নিসংযোগ করার পর সেই নশ্বর দেহে যখন অগ্নিসংযোগ করা হলো, ধূম্রাকারে বাষ্প হয়ে যেন শ্রীরামকৃষ্ণ উপরে চলে গেলেন। যারা ভেবেছিলেন এখানে শ্রীরামকৃষ্ণের সমাপ্তি, তারা ভুল ছিলেন। শ্রীরামকৃষ্ণ স্কাইলার্ক ছিলেন বটে, কিন্তু শেলির স্কাইলার্ক ছিলেন না। শেলির স্কাইলার্ক উদ্ধায়িত হয়, soaring higher after higher till it is lost in a close of heaven। তার পেছনে, তার মধ্যে প্রত্যাবর্তনের কোনো প্রতিশ্রুতি নেই। শ্রীরামকৃষ্ণ ছিলেন ওয়ার্ডসওয়ার্থের স্কাইলার্ক, যে স্কাইলার্ক true to the kindred points of heaven and home। অর্থাৎ তিনিও উদ্ধায়িত হন, কিন্তু তার দৃষ্টি থাকে ওই মানুষগুলোর উপর, ওই মাটির সোদা গন্ধ তিনি সবসময় আঘ্রাণ করতে পছন্দ করেন। তাই আমরা কি দেখলাম, যারা দুঃখিত হয়েছিলেন, আশাহত হয়েছিলেন, অশ্রু বিসর্জন করেছিলেন, তারাও দেখলেন যে আজ যে মহাজীবন বাষ্পীভূত হয়ে নীলিমায় মিলে গেল, সেই মহাজীবন, সেই বাষ্প কাল কাশীপুর মহাশ্মশানের 90 ডিগ্রি বিপরীত দিকে গঙ্গার পশ্চিম পারে, গঙ্গার পশ্চিম তীর বারাণসী সমকুল, সেখানে বেলুর গ্রামে শান্তিবাড়ি হয়ে প্রত্যাবর্তন করছে, প্রপতিত হচ্ছে। আমরা কি দেখতে পাই, এক নয়া ইশারা, এক নয়া আলো, এক নয়া ইশারা, এক নয়া আহ্বান। সেই আহ্বান কাদের প্রতি ছিল? সেই আহ্বান ছিল যে মানুষগুলোকে অজ্ঞরা অজ্ঞ বলে বলে, অর্থাৎ সেই দেবতারূপী মানুষ, মানুষ তুমি মানুষ নাও, তুমি দেবতা। ইট ইজ দ্য ইগনোরেন্ট টু কল ইউ এ ম্যান। সেই মানুষগুলোর জন্য এসেছিলেন শ্রীরামকৃষ্ণ। তাই তো মাকে বললেন, তুমি কেন বিধবার পোশাক পরতে যাচ্ছ, তুমি কেন বালা খুলতে যাচ্ছ? আমি কোথায় গিয়েছি, এ ঘর আর ও ঘর। তার থেকে আমরা কি দেখতে পাই? তার থেকে আমরা দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে বলেই দিয়েছিলেন, নরেন লোক শিক্ষা দেবে, নরেন যখন ঘরে ঘরে হাঁক দেবে, নরেন মানুষের কথা বলবে, মানুষের সেবা করবে। আমরা দেখলাম, আমরা কি দেখলাম, ওই যে রবীন্দ্রনাথের গানের কলি আছে না, খুব মনে পড়ে আমার, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ। এই যে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তার মধ্যে এক নতুন চৈতন্যকে আমরা দেখি, নির্বাক আমি দেখি, সবাক সেই চৈতন্যকে। আর সেই চৈতন্যটি হচ্ছেন রামকৃষ্ণ বিবেকানন্দ। আর সেই রামকৃষ্ণ বিবেকানন্দ কেন এসেছিলেন আমরা সেটা বুঝতে পারি পরবর্তী সময়ে। 1897 সাল ভারত তথা বিশ্ব জননী প্রসব করেছিলেন দুটি সুযোগ্য সন্তান। একটি হচ্ছেন অবশ্যই 97 সালের 23শে জানুয়ারি, যার নাম ছিল নেতাজি সুভাষ চন্দ্র বোস।
আর দ্বিতীয় সন্তানটি খুব শিগগিরই তিনি প্রসব করেছিলেন, এবং সেই সন্তানটি নাম আর কিছু নয়, রামকৃষ্ণ মিশন, 1897 পয়লা মে। সে রামকৃষ্ণ মিশন কি, এ সম্পর্কে আমি বলতে চাই। ইদানিং একটি কবিতা লিখেছেন আমাদের কবি, আধুনিক কবি সুবোধ সরকার। সুবোধ সরকারের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন অনেকেই। পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির তিনি চেয়ারপারসন, তিনি রাজ্যসভার মেম্বার অফ পার্লিয়ামেন্ট। সুবোধ সরকার তিনি বেলুড়ে এসেছিলেন, বেলুড় বলে একটি কবিতা লিখেছেন, ইদানিং কালের কবিতা। কিন্তু ওই যে রামকৃষ্ণ মিশন, যেটি আমরা দেখতে পাচ্ছি 1886 সালের 24শে ডিসেম্বর সবার অজ্ঞাতে ধুনি জ্বালিয়ে বসেছিলেন নরেন এবং তার গুরু ভ্রাতারা। সেই আটপুরে, সেই শীতের রাতে জানতেন না যে এটি ক্রিসমাসে তারা বসেছিলেন, সেখানে মশাল জ্বালিয়েছিলেন। সেই মশাল থেকে অনন্তকাল ধরে অনাদি মহাযজ্ঞের যজ্ঞালয়ে সেই মশাল রয়েছে, এবং বিভিন্ন জায়গায় তার স্ফুলিঙ্গ পড়ছে। আর যেখানে যেখানে সেই স্ফুলিঙ্গ পড়ছে তাকেই আমরা বলি রামকৃষ্ণ মঠ, তাকেই আমরা বলি রামকৃষ্ণ মিশন। সুবোধবাবু অদ্ভুত একটি কবিতা লিখছেন বেলুড় মঠে বসে, বেলুড় মঠকে অবলোকন করবার পর। আমি মনে করি যে এটি খুব প্রাসঙ্গিক আজকের দিনে। সুবোধবাবু লিখছেন, কবিতাটির নাম অবশ্যই বেলুড়। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে। একজন সিঁড়ি ধুতে এসেছে, যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নাচছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারে না। কবি সুবোধবাবু বলছেন কথা, সত্যি তো তাই। রামকৃষ্ণ মিশন হলো, স্বামীজি বিদেশ থেকে আসবেন, স্বামীজির একটাই চিন্তা, সেই চিন্তাটি কি, যে একটি সংঘ প্রয়োজন। মিসেস লিওনের বাড়িতে তিনি অতিথি ছিলেন। মিসেস লিওনকে একদিন বলছেন যে আই হ্যাভ হ্যাড দ্য গ্রেটেস্ট টেম্পটেশন ইন মাই লাইফ। আমার জীবনে একটা প্রলোভন আছে, সবচেয়ে বড় প্রলোভন। তো মিসেস লিওন ওর মন দিয়ে যা বুঝেছেন, যা দেখেছেন বা ভেবেছেন বা কল্পনা করেছেন, তাই উনি বললেন, হু ইজ দ্য নেম অফ দ্য ফরচুনেট লেডি স্বামী? স্বামীজি, সেই ভাগ্যবতী মহিলার নামটি কি, যার সম্পর্কে আপনি যিনি আপনার গ্রেটেস্ট টেম্পটেশন অফ লাইফ? স্বামীজি হাসলেন, মৃদু হেসে বললেন, না, তিনি কোনো মানুষ নন, সংঘ, অর্গানাইজেশন। স্বামীজি বলছেন, লিওন, আমি একটি দ্বিধায় আছি, দ্বন্দ্বে আছি। দ্বন্দ্বটি কি? দ্বন্দ্বটি হচ্ছে, আমি যদি সংঘ করি তাহলে ভাব একটু হালকা হয়ে যাবে, ভাবের গভীরতা কমে যাবে। If I organize, the idea will diminish, কমে যাবে,
খানিকটা হলেও কমে যাবে। আমার স্বামীজি বলছেন, ইফ আই ডু নট অর্গানাইজ দি মেসেজ উইল নট গো। আর যদি আমি অর্গানাইজ করিই না, তাহলে তো এই বার্তা, আমার বার্তা, শ্রীরামকৃষ্ণের বার্তা, সে তো সারা পৃথিবীতে যাবে না। হলো রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনে 125 বছর। আমি একটু সময় নিয়েই বলছি যে এই কোভিড শুরু হওয়ার আগে এক ভদ্র মহিলা আমার কাছে এসেছেন। সেই ভদ্র মহিলা আমাকে বললেন যে আমি হচ্ছি রুথ হ্যারিস, প্রফেসর রুথ হ্যারিস ফ্রম অক্সফোর্ড। উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আধুনিক ইতিহাসের প্রধান অধ্যাপিকা। তা আমি বললাম যে আপনি কি চান? বলো দুটো জিনিস। একটি হচ্ছে আপনার সঙ্গে আমি একটু আলোচনা করতে চাই স্বামী বিবেকানন্দের কোনো কোনো ব্যক্তিত্বের কোনো কোনো দিক নিয়ে। আরেকটি হচ্ছে আপনাদের যে আর্কাইভ আছে তাতে একটু অ্যাক্সেস। তা চা খাচ্ছেন। আমি মিসেস রুথকে বললাম যে রুথ, হাউ মেনি পিপল ইন অক্সফোর্ড ডু নো বিবেকানন্দ? তা আপনারা জানেন কিনা জানি না, কেমব্রিজ ইউনিভার্সিটি হ্যারিস রুথের একটা এত বড় বই বের করেছেন এপ্রিল মাসে। সে বইটার কি নাম? সে বইটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ টু বি গুরু অব দি ওয়ার্ল্ড। রুথ হ্যারিস কিন্তু রামকৃষ্ণ মিশনের দীক্ষিত নয়। রুথ হ্যারিস পশ্চিমবঙ্গের লোক নন। রুথ হ্যারিস এশিয়ার লোক নন। রুথ হ্যারিস স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে ছোটবেলা থেকে জানেন না। সেই রুথ হ্যারিস সেই বইটি এনসাইক্লোপিডিয়ার মতো বড়, তার নামটি দিয়েছেন স্বামী বিবেকানন্দ দি গুরু টু দি ওয়ার্ল্ড। স্বামী বিবেকানন্দ দি গুরু টু দি ওয়ার্ল্ড। এটা অক্সফোর্ড কেমব্রিজ ইউনিভার্সিটি এপ্রিলের প্রথম দিকে বের করেছেন। এটা নিয়ে একটা সেমিনারও হলো যদুনাথ সরকার মশাইয়ের বাড়িতে, উনি এসেছিলেন। তিনি বলছেন বিশ্বের গুরু স্বামী বিবেকানন্দ। তার একটু পেছনে গেলে আমরা দেখতে পাই আরেকটি অদ্ভুত ব্যাপার। সেটি হচ্ছে যে 1893-তে স্বামীজি শিকাগো মহাসম্মেলনে আবির্ভূত হয়েছিলেন। 1993 সমস্ত পৃথিবী স্বামীজির এই আবির্ভাবকে স্বাগত জানাবার জন্য, উদযাপন করবার জন্য বহু বড় বড় অনুষ্ঠান করেছেন। সেই সময়ে হার্ভার্ড ইউনিভার্সিটির এক দম্পতি, বৈজ্ঞানিক দম্পতি, ওদের নাম হচ্ছে মিসেস এন্ড মিস্টার ইলিয়নিয়াস স্টার্ক। ওরা একটা অদ্ভুত বই লিখলেন, হার্ভার্ড থেকে বেরোলো। সে বইটির কি নাম? অদ্ভুত নাম, দি গিফট আনওপেন্ড। গিফট আনওপেন্ড, উপহার যেটি কখনো উন্মুক্ত করা হয়নি, উন্মোচন করা হয়নি, বিমোচন করা হয়নি, খুলে দেখা হয়নি। তো ওখানে ভূমিকাতে এই দম্পতি, বিজ্ঞানী দম্পতি লিখছেন যে 100 years back Christ sent us a gift, but we are so casual we didn't bother to untie the red ribbon, open the gift, open the packet and see what it was all about. আমরা খোলার প্রয়াসই পাইনি। It is better late than never. Come and see what it is. লাল ফিতে খোলা হলো, প্যাকেট খোলা হলো, এবং তারপর তারা বলছেন the gift unopened became gift opened. উপহার যেটি খোলা হয়নি, উন্মুক্ত হয়নি, বিমোচিত হয়নি, সেটা এখন বিমোচন করা হয়েছে। What it is all about? উত্তর দিচ্ছেন it is বিবেকানন্দ, বিবেকানন্দ and বিবেকানন্দ also. 1893 সালে আমেরিকাবাসীকে এক অপূর্ব অনবদ্য উপহার দিয়েছিল জিসাস ক্রাইস্ট। 100 বছরের মধ্যে আমেরিকাবাসী সেই উপহারের লাল ফিতে খুলে, মোড়ক খুলে দেখবার প্রয়াস পায়নি উপহারটি কি। বিলম্ব হলেও ক্ষতি নেই, আসুন দেখি। দেখলেন বিস্ময়ে সেই
নির্বাক অবাক বিস্ময়কে, নির্বাক বিস্ময়ে আকাশ ভরা, সূর্য তারা, বিশ্ব ভরা। তার মাঝেই আমি অনুসন্ধান পেয়েছিলেন আমেরিকান দম্পতি। তাই তারা লিখলেন কি, প্রথম অধ্যায়টিতে, এই বইটির প্রথম অধ্যায়টিতে প্রথম পংক্তিটি কি? প্রথম অধ্যায়ে প্রথম পংক্তি হচ্ছে, ইফ কলম্বাস ডিসকভার্ড দ্য সয়েল অফ আমেরিকা, বিবেকানন্দ ডিসকভার্ড দ্য সোল অফ আমেরিকা। কলম্বাস যদি আমেরিকার মৃত্তিকাকে আবিষ্কার করে থাকে, বিবেকানন্দ আমেরিকার আত্মাকে আবিষ্কার করেছে। বিবেকানন্দ শুধু আমেরিকার আত্মাকে আবিষ্কার করে, বিবেকানন্দ আবিষ্কার করেছিল ভারতের আত্মাকে। তিনি যখন গাজীপুরে গেলেন, গাজীপুরে গিয়ে প্রভারী বাবাকে দর্শন করলেন, পূজন স্পর্শন সবকিছু হওয়ার পর গাজীপুরের রাজপথে তিনি যখন নেমে এসেছিলেন, তিনি গাজীপুরের রাজপথ থেকে কন্যাকুমারী পর্যন্ত রাজপথের দুদিকে দেখেছিলেন লাখো লাখো প্রভারী বাবা। গাজীপুরের প্রভারী বাবা পবনাহারী হয়েছিলেন আধ্যাত্মিক অনুপ্রেরণায়, কিন্তু এই যে লাখো লাখো প্রভারী বাবাকে সেদিন বিবেকানন্দ প্রত্যক্ষ করেছিলেন, তারা কিন্তু পবনাহারী হননি কোনো আধ্যাত্মিক অনুপ্রেরণায়। তারা প্রভারী হয়েছিলেন কারণ হাম ভুকে হায়, এই মিছিলের লোকরা। তারা খেতে পাননি, তারা অনশনে, তারা অধ্যাসনে। স্বামী বিবেকানন্দ তাই ভারতের শেষ প্রস্তর খণ্ডের উপরে বসলেন, ধ্যানমগ্ন হলেন, ভারত মাতাকে দেখলেন তার জীর্ণ শীর্ণ অবস্থা। স্বামীজি বলছেন, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। কি করতে হবে? বলছে, থ্রো দি বেলস ইনটু দি গ্যাঞ্জেস, কাঁসর ঘন্টা ফেলে দাও গঙ্গাতে। তিনি ধর্মের এক নতুন সংজ্ঞা দিলেন। তিনি কি বললেন? I give you a new man, I give you a new religion, I give you a new scripture. আমি তোমায় এক নতুন ধর্ম দিচ্ছি, এক নতুন মানুষ দিচ্ছি, এক নতুন বেদ দিচ্ছি, উপনিষদ দিচ্ছি। সেই নতুন মানুষটি শ্রীরামকৃষ্ণ। এসেছে নতুন মানুষ, দেখবে যদি আজ। স্বামীজি কি বললেন? স্বামীজি বললেন যে religion which cannot give piece of bread to a hungry man, a religion which cannot give medicine to a patient, a religion which cannot give light of education to ignorant, a religion which cannot wipe out the widow's tears, a religion which cannot stop the wells of the orphan is no religion. যে ধর্ম বুভুক্ষুর কাছে এক টুকরো রুটিটা তুলে ধরতে পারে, আত্মের কাছে তার ওষুধ এবং পথ্য পৌঁছে না দিতে পারে, নিরক্ষরের কাছে শিক্ষার আলোকবর্তিকা তুলে না দিতে পারে, যে ধর্ম বিধবার অশ্রুমোচনে সক্ষম নয়, যে ধর্ম অনাথের ক্রন্দন রোধ করতে পারে না, সে ধর্ম ধর্ম নয়। স্বাভাবিকভাবেই স্বামী বিবেকানন্দ অত্যন্ত স্পষ্ট করে দিলেন, সঙ্গ প্রয়োজন। সঙ্গ হলো, তার নাম হলো রামকৃষ্ণ মিশন। এবং সেটি কেন হলো, অনেক সময় লাগবে সেটি আলোচনা করতে, তার মধ্যে আমি যাব না। কিন্তু এটি হয়েছে ভবতারিণীর ইচ্ছাতে। রামকৃষ্ণ মিশনের জন্ম কোনো ব্যক্তির ইচ্ছায় নয়। যখন শ্রীরামকৃষ্ণ সমস্ত ধর্মের সিদ্ধি লাভ করলেন, তখন শ্রীরামকৃষ্ণকে কতগুলো ম্যান্ডেট দিয়েছিলেন ভবতারিণী। সেই ম্যান্ডেটের মধ্যে একটি ম্যান্ডেট ছিল নবযুগ ধর্মচক্র স্থাপন। আর সেই নবযুগ ধর্ম চক্রটি হচ্ছে রামকৃষ্ণ মিশন। এই যে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন প্রতিশ্রুতি। রামকৃষ্ণ মিশন হচ্ছে এমন একটা ফেনোমেনন, যে ফেনোমেনন শ্রীরামকৃষ্ণের ভবতারিণী সাধনা, ভবতারিণীর রামকৃষ্ণ সাধনা, রামকৃষ্ণের সারদা সাধনা, সারদার রামকৃষ্ণ সাধনা, রামকৃষ্ণের নরেন্দ্র সাধনা এবং নরেন্দ্রের রামকৃষ্ণ সাধনার ফল। এবং সেটি হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন। স্বামীজি পরিষ্কার করে বললেন যেটি 1500 বছর থাকবে। তো স্বাভাবিকভাবেই এই যে রামকৃষ্ণ মিশন, এই যে স্বামীজির মানব প্রেম, মানুষের প্রতি ভালোবাসা, দাও আর ফিরে নাই তাও, থাকে যদি হৃদয়ের সন্ধান, সে সম্পর্কেও একটি সুন্দর কবিতা লিখেছেন আধুনিক কবি, আপনারা যার নাম সবাই জানেন, আমার চেয়ে হয়তো বেশিই জানেন, জয় গোস্বামী। তিনি কি লিখছেন এ জানে, আমাদের গায়ক জানে। তা উনি লিখছেন, জয় গোস্বামী, ঋণ, মানব সভ্যতার ঋণ।
কার কাছে? স্বামী বিবেকানন্দের কাছে। তিনি সুন্দর লিখছেন, তিনি কল্পনা করছেন যে স্বামী বিবেকানন্দ এবং তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী আছেন, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। সেই জায়গায় পরিষ্কার বলছেন কবিতাতে, জয় গোস্বামী লিখছেন, বিরাট ভারতবর্ষ ঘুরে দেখেছিলে পদব্রজে, পায়ে হেঁটে দেখবার আনন্দ আলাদা, কিন্তু তাতে কষ্ট আছে, আছে ক্ষুধা তৃষ্ণা পথস্থল। এখন সবার হাতে সময় তো কম, বড্ড কম। জীবিকা জীবন নিয়ে আজকে তো সবার হাত পা বাঁধা। এখন তোমার মতো হে সন্ন্যাসী কি আর নিজের দেশকে খোঁজে? যেসব রাস্তায় তুমি হেঁটে ঘুরেছিলে একদিন, এখনো শীতের রাত্রে, আজও ধুধু গ্রীষ্মের দুপুরে, বাতাস সেসব পথে কেবলই প্রণাম রাখে, কেবলই স্বীকার করে। 125 বছর আমরা অতিক্রম করেছি, সমস্ত পৃথিবীতে উথাল পাতাল হয়ে গেছে। এবং ওই যে বইটির কথা বললাম, গিফট আনওপেন, আমি আমাদের যে বার্কলেতে বেদান্ত কেন্দ্র আছে তার প্রত্যক্ষকে বলেছিলাম যে তুমি মিসেস অ্যান্ড মিস্টার ইলিয়নিয়াস স্টার্ককেও কথা বলে, হার্ভার্ড ইউনিভার্সিটির সঙ্গে কথা বলে এটির যে সত্ত্বাধিকার, কপিরাইট, সেটি নাও। তিনি নিয়েছেন এবং নেবার পরে আমি ওকে অনুরোধ করেছিলাম যে এটি কলকাতার অদ্বৈত আশ্রমকে, মায়াবতীর অদ্বৈত আশ্রমকে দিয়ে দাও, কপিরাইট দিয়েছেন। এখন আমরা আশা করি আমাদের কলকাতা এবং মায়াবতীর অদ্বৈত আশ্রম থেকে এই বইটি বেরোবে এবং আমাদের ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী এই বইটি অত্যন্ত সহজে পাবেন এবং উপকৃত হবেন। এই যে বলছেন যে ঋণী কেবলই স্বীকার করে দিন, মানুষ সভ্যতা, আজকের সভ্যতা আগামী দিনের সভ্যতা। এবং সেই জন্যই এই যে রামকৃষ্ণ মিশন 125 বছর হলো, সারা পৃথিবী উত্থাল, মানে সারা পৃথিবী উত্তাল হলো। আমরা দেখতে পেলুম বিরাট উর্মিমালা প্রশান্ত মহাসাগরে, আরব সাগরে, দেখতে পেলুম বিরাট উর্মিমালা ভূমধ্য মহাসাগরে। এবং আমাদের জানা ছিল না যে কুখ্যাত নদী হুয়াংহো, তাতেও বিবেকানন্দের বাঁধ ডেকেছে। ওই যে কোভিড-19 তার কিছুদিন আগে এসেছিলেন আমার কাছে কে এসেছিলেন শুনে আশ্চর্য হবেন, চীনের কনসাল জেনারেল যিনি কলকাতায় আছেন, তিনি আমায় ফোন করলেন যে আপনার সঙ্গে আমি দেখা করতে চাই, আগামী রোববারে আসুন বললাম। উনি অনেক সুন্দর সুন্দর চা এবং চায়ের প্যাকেট নিয়ে এলেন। আমি ঠাট্টা করে ওকে বললো যে হ্যাভ ইউ কাম হিয়ার টু মার্কেট টি? তখন উনি যা বললেন, পুলকিত হতে হয়, রোমাঞ্চিত হতে হয়। তিনি বললেন, I have not come here to market tea, I have come here to market বিবেকানন্দ। আমি বিবেকানন্দকে নিতে এসেছি, যাকে নয়। তখন তিনি বললেন যে আমি এসেছি তোমার কাছে, আমাদের যারা রাজনৈতিক কর্তৃত্ব, আমার দেশের সর্বোচ্চ কর্তৃত্ব, তারা বলেছে তুমি যাও রামকৃষ্ণ মিশনে, বিবেকানন্দের কাছে, বিবেকানন্দের যারা অনুগামী, বিবেকানন্দের যারা চেলা, তাদের কাছে যাও, তাদের সঙ্গে বসে কথা বলে একটা প্যাকেজ ওয়ার্কআউট করো, কারণ আমরা সংকটের সামনাসামনি। বল কি সংকট? বলে দেখুন যে ম্যাটেরিয়াল প্রসপ্যারিটি, এটাতে উই হ্যাভ অ্যাটেইনড এ গ্রেট, আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু আজকে আমরা মহা সংকটের সম্মুখী। আমাদের সভ্যতা, আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের সমাজ, আমাদের এমনকি রাজনৈতিক সংস্কৃতি সংকটের সম্মুখীন। কেন? বলছেন যারা বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে যাচ্ছে ছেলেমেয়েরা, they are before face to face with a crunch, সেটা হচ্ছে ভ্যালু ডেফিসিট। ভ্যালু ডেফিসিট, চূড়ান্ত ভ্যালু ডেফিসিট। আমরা ওদের টেকনোলজি দিয়েছি, আমরা ওদের ইকোনমিক্স দিয়েছি, আমরা ওদের পলিটিক্স দিয়েছি, আমরা ওদের সোশ্যালিজম দিয়েছি, কিন্তু আমরা তাদের মনকে নিয়ন্ত্রণ করবার কিছু দিতে পারি। তাই আমরা এসছি আপনাদের মতো। চীনেতেও স্বামী বিবেকানন্দ ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড ফিলসফার। তারপরে যেটা বললেন, আরো মারাত্মক কথা বললেন। কি বললেন?
বললেন, উই হ্যাভ লার্ন সোশ্যালিজম নট ফ্রম মার্কস অর লেনিন, উই হ্যাভ লার্ন সোশ্যালিজম ফ্রম বিবেকানন্দ। সেই জন্য এই যে সংকট, এই সংকট থেকে বাঁচতে হলে the only answer is বিবেকানন্দ। তো সেই সময়ে আমার মনে আছে, আপনারা জানেন যে 2023-এর 1 মে এই রামকৃষ্ণ মিশনের সমাপ্তি অনুষ্ঠান হলো 125 বছরে। তো সেই সময় অনেক লোক আমাকে বার্তা পাঠিয়েছিলেন। আমি 2-3টে বার্তার কথা আপনাদের বলতে চাই। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনি একটি খুব লম্বা চিঠি আমায় দিয়েছিলেন। তার মধ্যে একটি কথা লিখলেন, সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশন stands for integrity. Ramakrishna Mission is the symbol of transparency. রামকৃষ্ণ মিশন যেখানে ইন্টিগ্রিটি সেখানে, রামকৃষ্ণ মিশন হচ্ছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার প্রতীক। নরেন্দ্র মোদী লিখলেন যে 125 years of Ramakrishna Mission is a milestone in the history of modern India. ভারতবর্ষের, আধুনিক ভারতবর্ষের ইতিহাসে এটি একটি স্মৃতিফলক, রামকৃষ্ণ মিশন 125 বছর। তারপরে কি লিখলেন? তিনি লিখলেন যে as a humble person I have no hesitation to say that my life has been molded by the Swamis of this great mission. এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একটি বার্তা পাঠালেন, মেসেজ পাঠালেন। কি লিখলেন? তিনি প্রথম পংক্তিতেই লিখলেন, রামকৃষ্ণ মিশন মিন্স এক্সেলেন্স, এক্সেলেন্স মিন্স রামকৃষ্ণ মিশন। উৎকর্ষ অর্থ হচ্ছে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনই উৎকর্ষ। স্বাভাবিকভাবে আজ এই যে দেখতে পাচ্ছেন হোয়াংহো, যে হোয়াংহো করার জন্য কুখ্যাত, বিখ্যাত বলবো না, সেই হোয়াংহোতেও বিবেকানন্দ বান দেখেছে, রামকৃষ্ণ বান দেখেছে। 125 বছর হয়েছে। তাই সেদিন ওই যে আটপুরে যে আদি যজ্ঞাগারে যে মশালটি আছে, সেই মশাল থেকে কখনো কখনো কয়েকটি ফুলকি বেরিয়ে যায়, সেই অগ্নিস্ফুলঙ্গ বেরিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বসে, আর সেটিই হয় শ্রীরামকৃষ্ণের স্থূল শরীরের অংশ। আজ এই যে জায়গাটি, এটি শ্রীরামকৃষ্ণের স্থূল শরীরের অঙ্গ হলো। শ্রীরামকৃষ্ণের স্থূল শরীরের মাথা হয়তো বেলুর মঠ, এটা আঙ্গুল হলেও শ্রীরামকৃষ্ণের স্থূল শরীরের অংশ। আঙ্গুল কাটলেও ব্যথা হয়, আবার মাথা আঘাত পেলেও ব্যথা হয়। স্বাভাবিকভাবেই আজকে আমাদের সব্বার দায়িত্ব এই যে ছোট্ট শিশুটি জন্ম হলো, হাঁটতে শুরু করবে, এই শিশুটিকে কৈশোরে পৌঁছে দিতে হবে। কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে অবশ্যই প্রবৃত্ত এবং বার্ধক্য একদিন আসবে। তার এই জন্য আমি আহ্বান করছি আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন তারা, এবং ভারতবর্ষ তথা সমস্ত পৃথিবীর প্রবুদ্ধ নাগরিকদের, যে তারা এগিয়ে আসুন আজকের সূতিকাগৃহে, নব সূতিকাগৃহে যে নব শিশুটির জন্ম হলো, সেই শিশুটিকে লালন পালন, শোষণ এবং শাসন, লালন পালন শাসন সবটাই আমাদের দায়িত্ব, আমাদের এগিয়ে আসতে হবে। এবং তারপর দু একটি কথা বলছি। এই যে সেকেন্ড ক্যাম্পাস বিদ্যা মন্দিরের হলো, সেকেন্ড ক্যাম্পাস বিদ্যা মন্দিরের হয়েছে, তার ঐতিহাসিক গুরুত্ব আছে, নেতাজির সঙ্গে এর একটা সম্পর্ক আছে। অনেকে বলেন যে মহান নিষ্ক্রমণের সময় নেতাজি এখানে এসেছিলেন, কিন্তু এ তো ঘটনা, এটি ঘটনা যে আমাদের বহু লোক রয়েছেন, বহু মহামানব রয়েছেন যারা রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসী হতে এসেছিলেন। সুভাষচন্দ্র বোস একদিন গিয়েছিলেন বারাণসী ধামে গিয়েছিলেন কারণ উনি ব্রহ্মানন্দজি সেখানে রয়েছেন, তার কাছ থেকে সন্ন্যাস নেবেন। তা যখন গাড়ি থেকে নামলেন, ব্রহ্মানন্দজি দেখলেন, কারণ জানকী বাবু ব্রহ্মানন্দজির বন্ধু ছিলেন, তো বলে এই তো জানকী বাবুর ছেলে বলে মনে হয়, ওকে একটু খেতে দাও আর বিশ্রাম করতে দাও। বিকেলবেলায় এসে সুভাষ যখন বলল, তখন ব্রহ্মানন্দজি বললেন যে তোমার জন্য দেশ, এই দেশের যে স্বাধীনতা সেটি তোমার কাজ,
তুমি দেশের স্বাধীনতার কাছে ছাপিয়ে পড়ো। সুভাষ সন্ন্যাসী হননি বটে, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত যেখানে গিয়েছেন, রামকৃষ্ণ মিশনের মন্দিরে গিয়েছেন, রামকৃষ্ণ মিশনের কেন্দ্রে গিয়েছেন, এবং শেষটায় আমরা দেখেছি যে আমাদের যে সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশনের কেন্দ্র আছে, তাতে গভীর রাতে উনি যেতেন। সিঙ্গাপুরের তৎকালীন অধ্যক্ষ ভাস্কর আনন্দজি, তার কাছ থেকে বুদ্ধ মহারাজ তার কাছ থেকে চাবি নিতেন, এবং নীরবে নিভৃতে তিনি গর্ভমন্দিরের পাশে বসে ধ্যান করতেন, বিবেকানন্দকে ধ্যান করতেন, ভারতকে ধ্যান করতেন, শ্রীরামকৃষ্ণ এবং আধুনিক পৃথিবীকে। এবং এটি তিনি শেষ দিন পর্যন্ত সিঙ্গাপুরে করে গেছেন, এবং এটার স্বীকারোক্তি আমরা ভাস্কর আনন্দজির কাছ থেকে পাই। তা স্বাভাবিকভাবেই এই যে তিনি বারবার লিখছেন যে আমি স্বামী বিবেকানন্দের শিষ্য, ভাব শিষ্য, এবং স্বামী বিবেকানন্দ যদি থাকতেন তাহলে উনি অবশ্যই আমার গুরু হতেন, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। আর সাথে সাথে আবার দেখুন, এই যে নেতাজি, এমনকি বলাই যেতে পারে একটু অপ্রাসঙ্গিক হলেও, যে আমাদের প্রধানমন্ত্রীও এসছিলেন স্বাধীনতা বেলুড় মঠে। কোনো কারণে আমরা তাকে উৎসাহ দিইনি। তো কয়েকদিন আগে এসছিলেন, কয়েক বছর আগে আত্মস্থানন্দজি বলেছিলেন যে নরেন্দ্র, তুমি দেশের জন্য কাজ করো। তা উনি বলেছিলেন এসে যে মহারাজ, आपने मुझको भगा दिया था, इसलिए मैं गुजरात का मुख्यमंत्री बन गया, आप और कुछ कर दो जिससे और कुछ बन जाओ। বলা বাহুল্য, কাকতলীয় সে বছরই তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং প্রধানমন্ত্রী হওয়ার পর আত্মস্থানন্দজিকে তিনি ফোন করে বলেছিলেন যে 2 লাইনের একটি খত আপনি লিখে দিন, এবং আত্মস্থানন্দজি পাঠিয়েছিলেন, সেটা তিনি পকেটে রেখে দিয়েছিলেন শপথ থেকে। তা স্বাভাবিকভাবেই এই আত্মস্থানন্দজি বলেছিলেন যে নরেন্দ্র, তোমার সন্ন্যাস জীবন নয়, তুমি দেশের জীবন। তা স্বাভাবিকভাবে এরকম বহু আছে। তা এই নেতাজি একটি ব্যক্তি নয়, নেতাজি হচ্ছে একটি শক্তি, নেতাজি একটি ভাব, নেতাজি একটি আন্দোলন। সেই নেতাজি এখানে এসছিলেন, খানিকক্ষণের জন্য ছিলেন। অতএব এটি একটি মহা তীর্থক্ষেত্র, এবং পরবর্তী সময়ে বিভিন্ন লোকের হাত ঘুরে ঘুরে এটি পরিতোষ বাবুর কাছে আসে। পরিতোষ বাবু আমার কাছে এসেছিলেন আজ থেকে প্রায় 10 বছর আগে, অনেক কথা হয়েছিল। তা পরিতোষ বাবুর কাছে আসে, এবং পরিতোষ বাবু এটি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরকে দেন। আমি যদি খুব ভুল না করি তাহলে বলতেই পারি যে পরিতোষ বাবু বিদ্যা মন্দিরের প্রাক্তন ছাত্র ছিলেন না। হ্যাঁ, যাই হোক, তা উনি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরকে দিয়েছেন সেকেন্ড ক্যাম্পাস করার জন্য, এবং ইউজিসির থেকেও আমাদের যে নির্দেশাবলী আছে বিভিন্ন ব্যাপারে, সে ব্যাপারে একটি সেকেন্ড ক্যাম্পাসের প্রয়োজন আছে। সেইভাবে আমরা এটা নিয়েছি, এবং এর মধ্যে অভিনবত্ব হচ্ছে যে দিস ইজ এ কোএডুকেশনাল ইনস্টিটিউশন। এখানে মেয়েরাও পড়বে, মায়ের জাতির মুক্তি দেবে, নইলে তোদের বিজয় রথের চক্র ঘোরা থেকে, রবীন্দ্রনাথ বলেছেন। আর স্বামীজি কি বলেছেন? স্বামীজি বলেছেন যে একটি পাখির 2টো পাখা আছে, 2টো পাখাই যদি সমানভাবে এম্পাওয়ার্ড না হয়, সশক্ত না হয়, তাহলে সে পাখি ভালো উঠতে পারে না। একটি সমাজের 2টি পাখা আছে, পুরুষ এবং নারী, দুজনেই যদি সম মর্যাদা সম্পন্ন না হয়, তাহলে সে সমাজের উত্থান হতে পারে না। স্বাভাবিকভাবেই রামকৃষ্ণ মিশন গভর্নিং বডি এই সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে এটি হচ্ছে অনাবাসিক কোনো প্রতিষ্ঠান, এবং এখানে ছেলেরাও আসবে, মেয়েরাও আসবে, তাদের জীবনের উৎকর্ষ বৃদ্ধি একটি জায়গা। তো সেই জন্য আমি অবশ্যই কনগ্রাচুলেশনস, অভিনন্দন জানাবো এই যে কেন্দ্র, এই কেন্দ্রের যিনি প্রধান স্বামী সুখদেবানন্দজিকে, এবং আজকে যিনি অধ্যক্ষ মহাপ্রজ্ঞানন্দজিকে, তাদের দূরদর্শিতার জন্য, তাদের এই যে এগিয়ে যাওয়ার যে ইচ্ছে, সেই এগিয়ে যাওয়ার ইচ্ছের জন্য। কিন্তু সঙ্গে সঙ্গে আমি আজকে এই অনুষ্ঠানে আরেকটি নাম করতে চাই, তিনি এই মুহূর্তে আমাদের মধ্যে নেই, এবং আমার মনে হয় যারা বিদ্যা মন্দিরের সঙ্গে যুক্ত আছেন
তারা সবাই আমার সঙ্গে একমত হবেন। সেই নামটি হচ্ছে শাস্ত্রজ্ঞানন্দ। শাস্ত্রজ্ঞানন্দ আমাকে বহুভাবে বুঝিয়েছিল, আমি বহু প্রশ্ন ওকে করেছিলাম। তো শাস্ত্রজ্ঞানন্দ প্রত্যেকবার আমার প্রশ্ন নিয়ে গিয়ে তার উত্তর ঠিক করে আসতো। বহুদিন এরকম এক্সারসাইজ করেছে। তিনি এখন রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের সচিব। সেই শাস্ত্রজ্ঞানন্দকেও আমি অবশ্যই স্মরণ করব এই ব্যাপারে। আর এই যে হয়েছে রামকৃষ্ণ মিশন, তো রামকৃষ্ণ মিশনের অগ্নিশিখা যেখানে জ্বলে, রামকৃষ্ণ মিশনের অগ্নিশিখা যেখানে প্রজ্বলিত হয়, সেটি নির্বাপিত হয় না। Once we hardly come out of house, but once we come out of house, we try to dance well. If we can't dance well, we don't come out of house. তো যখন আমরা বেরিয়ে এসেছি, এখানে এসছেন, শ্রীজির ইচ্ছায় এই প্রতিষ্ঠান হয়েছে। এই প্রতিষ্ঠানে গিয়ে চলবে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই প্রতিষ্ঠান থেকে উপকৃত হবে, তাদের জীবন গঠিত হবে এবং বিভিন্ন রকম আধুনিক কোর্স এখানে চালু হয়েছে। সেই জন্য আমি নিশ্চিত যে এই বিদ্যালয়, এই যে ক্যাম্পাস, সেকেন্ড ক্যাম্পাস বিদ্যা মন্দিরের, সেটা একটি আলোক স্তম্ভ হবে। ইট উইল বি টল লাইক এ টাওয়ার, ইট উইল বি ব্রাইট লাইক এ পাওয়ার হাউস। এবং এই কথাগুলো লাইট হাউস, এই কথাগুলো বলে আমি আমাদের যে ওই মেয়েটি কি নাম, লেখিকা যার কথা পূর্বা সেনগুপ্তা, ও নিবেদিতার সম্পর্কে বা এই প্রতিষ্ঠানের সম্পর্কে নিবেদিতার কথা বলেছেন। শিখা, ঠিক কথা। নিবেদিতা আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটি আজকের দিনে আমরা স্মরণ করতেই পারি। নিবেদিতা যখন দার্জিলিংয়ে রায়ভেলায় ছিলেন, একদিন তিনি বলেন, তার শরীর যাওয়ার একদিন আগে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? The boat is sinking, আপনারা হয়তো পড়েছেন অনেকে। The boat is sinking, sun is rising, I am yet to see the sun. নিবেদিতা বলেছিলেন, নৌকো ডুবছে, ওর সম্পর্কেই বলেছিলেন। সান ইজ রাইজিং, পূর্বাকাশে সূর্যের উদয় হচ্ছে, কিন্তু আমি সেই সূর্যোদয় দেখতে পাচ্ছি না। আমি ভগ্নীকে বলবো, তুমি দেবী কি মানবী আমি জানি না, তোমায় প্রণাম জানাই। তুমি নিশ্চয়ই রয়েছ এমন একটি জায়গাতে, যেখানে থেকে তুমি আমাদের সুখ দুঃখ, আমাদের হতাশা আশা সবকিছু সাথী হয়ে রয়েছ। আমি ভগ্নীকে আশ্বস্ত করতে চাই, সূর্য উঠেছে, আর সেই যে পূর্বাকাশে নবরাগ, সেই নবরাগটি আর কিছু নয়, তারই অপর নাম রামকৃষ্ণ মিশন। এবং সেই নবরাগের অংশই হবে এটি, দ্বিতীয় ক্যাম্পাস, বিদ্যা মন্দিরের দ্বিতীয় ক্যাম্পাস। অতএব আমি সবাইকে আবার আহ্বান জানাই, to cooperate with this institute so that he becomes a full-fledged young man. এবং সঙ্গে সঙ্গে আমি ঠাকুর, মা, স্বামীজির কাছে সবার জন্য, সবার কল্যাণের জন্য প্রার্থনা করি। আমাদের কল্যাণ, আপনাদের কল্যাণ, সবার কল্যাণের জন্য প্রার্থনা করি। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই সুখী হোক, সবাই নিরাময় থাকুক, সবাই সপ্তশিব ও সুন্দরের দর্শন লাভে পূর্ণ হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। আর সাথে সাথে আমি সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে কৃতজ্ঞতা জানাই যারা দর্শক আসনে রয়েছেন, শ্রোতৃমণ্ডলীকে, সুধীকে আমি কৃতজ্ঞতা জানাই যে এতক্ষণ ধরে আমি অত্যাচার করে গেলাম, আপনার নির্বিবাদে সহ্য করলেন, কোনো প্রোটেস্ট নোট দেননি। এই জন্য আমার অত্যন্ত কৃতজ্ঞতা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এবং আমার কোনো সন্দেহ নেই স্বামী বিবেকানন্দের এই সদ্যজাত শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ধন্যবাদ।